এমনিও পারবা না, অমনিও পারবা না। অর্থাৎ ওই 1 মার্ক বা 2 মার্কের জন্য তোমার জীবনও চান্স পাওয়া বা না পাওয়া এইটা কখনোই ম্যাটার করবে না। চান্স ম্যাটার করবে যেগুলো তোমার পরিচিত ছিল, যেই প্রশ্নগুলো তুমি পারো বা যেই টপিকটা পরিচিত, ওই টপিকের ইজি প্রশ্ন তুমি যদি সলভ করে আসতে না পারো বা ভুল লাগে চলে আসো, ওইটার জন্য তোমার চান্স মিস হইতে পারে। অর্থাৎ অপরিচিত, কঠিন এই টাইপের প্রশ্ন সলভ করতে যদি তুমি না পারো, এইটার জন্য কখনো চান্স মিস হয় না। এই ব্যাপারটা মাথায় খুব সুন্দরভাবে সেট করে রাখো। এবং মডেল টেস্টে যে ভুলগুলো আছে এগুলো চিহ্নিত করো। এই ব্যাপারটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি, সামনেও বলবো। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এতদিনে তোমার বিভিন্ন কোচিং এ 100+ এক্সাম দিয়ে ফেলছো। এই 100+ এক্সামে কয়েক হাজার প্রশ্ন আছে। এই কয়েক হাজার প্রশ্ন যদি তুমি একটু সলভ আউট করতে পারো বা এগুলা থেকে তুমি যদি প্যাটার্ন গুলো ধরতে পারো, ওকে। সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো আজকে বেসিক্যালি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। এই টাইমে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে একটা কমন প্রশ্ন হচ্ছে আমি পাই, সেটা হচ্ছে যে আমার বন্ধু হচ্ছে বর্তমানে যে মডেল টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে বা যে পেপার ফাইনাল পরীক্ষাগুলো হচ্ছে বা সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে 99 পাচ্ছে, 100 পাচ্ছে, 90 পাচ্ছে, 95 পাচ্ছে, আমি পাচ্ছি হচ্ছে 60। তাহলে অমুকে কোচিং এ এত নাম্বার পায়, এত বেশি পাচ্ছে, আমি তো পাচ্ছি না, আমাকে দিয়ে চান্স হবে কিনা বা আমাকে দিয়ে চান্স সম্ভব কিনা, এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। এবং তোমাদের অ্যাকচুয়ালি কোচিং এর ভর্তি পরীক্ষায় 90 পাওয়া এবং মেইন ভর্তি পরীক্ষায় 90 পাওয়ার মধ্যে যে কি ডিফারেন্স আছে, বা যে অ্যাকচুয়ালি কোচিং এ 90 পাচ্ছে সে মেইন ভর্তি পরীক্ষায় 90 পাবে কিনা, বা তুমি যে কোচিং এর ভর্তি পরীক্ষায় 60, 65, 70 পাচ্ছ, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার নাম্বারটা কি 60, 65 এ যে আটকে থাকবে কিনা, এই ব্যাপারটা আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করার ট্রাই করব। ফার্স্ট অফ অল তোমাদেরকে যেই ব্যাপারটা মেক শিওর করতে হবে বা যে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে উন্নতির হার গুরুত্বপূর্ণ। কি বলছি? উন্নতির হার গুরুত্বপূর্ণ। এখন অনেকেই বলতে পারে উন্নতি বা প্রোগ্রেস আর উন্নতির হার বা দ্য রেট অফ প্রোগ্রেস হচ্ছে সেম। না, উন্নতি আর উন্নতির হার বা প্রোগ্রেস এবং রেট অফ প্রোগ্রেস কখনোই সেম না। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মনে করো তোমার যে বন্ধু আছে, তার মেডিকেল ভর্তি পরীক্ষার 3 মাস আগে গ্রাফটা ছিল হচ্ছে এরকম, এবং ক্লিয়ারলি বুঝাই, তার যে গ্রাফটা, তার গ্রাফটা ছিল এইরকম, প্রচুর পরিমাণে পড়াশোনা সে করছে, এরপর কিছুটা ডাউন হয়েছে। এরপরে যদি আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটু আপস এন্ড ডাউনস হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিন এভাবে নিচে নেমে যায়, তাইলে তার নাম্বারটা কিন্তু আর ওই 90, 95 থাকতেছে না, ডাউন খেয়ে নাম্বারটা কিন্তু 50 হয়ে যাচ্ছে। আর তুমি যদি তোমার যে গ্রাফটা আছে, শুরুর দিকে তুমি একটু পড়ছিলা, আবার ডিপ্রেসড, আবার একটু পড়ছিলা, আবার ডিপ্রেসড, আবার পড়ছিলা, আবার ডিপ্রেসড, কিন্তু লাস্ট 12 দিন যায় তুমি পারফেক্ট প্রিপারেশনের কারণে বা কনফিডেন্স ধরে রাখার কারণে তুমি যদি তোমার প্রোগ্রেস রেটটা বা উন্নতির হারটা এইখানে নিয়ে আসতে পারো, তাইলে আলটিমেটলি দেখো যে তুমি কোচিং এর ভর্তি পরীক্ষাগুলোতে 60 পাচ্ছিলা, বাট আলটিমেটলি মেইন ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু 85 বা 90 পেয়ে বসে আছো। যদিও এইটা ভেরি ভেরি টাফ। কারণ কেন টাফ আমি বলি, যে জীবনেও কোচিং এর ভর্তি পরীক্ষাগুলোতে বা কোচিং এর সাপ্তাহিক বা মান্থলি বা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালে কখনোই 60, 65 অতিক্রম করতে পারে নাই, বা যে কেউ কখনোই 70, 75 বা 80 পায় নাই, তার কিন্তু মেইন এক্সাম হলে যে 90 পাওয়ার চান্স খুবই কম। তোমার 2-1 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে এমন কোন আলাদিনের চেরাক তুমি পাবা না, যেটার মাধ্যমে তোমার ভর্তি পরীক্ষা যে মার্ক আছে বা নাম্বার আছে সেইটা একদম 60 থেকে 90 হয়ে যাবে। বাট এখানে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাইতে হবে। কন্টিনিউয়াস একটা সেলফ ডেভেলপমেন্টই তোমাকে এনশিওর করতে পারবে যে তুমি তোমার পজিশনটা লাস্ট টাইমে এসে একদম পিকে চলে যাইতে পারবা। একদম পিক, যেই পিক তুমি কখনোই টাচ করতে পারো নাই। পিক মানে কি? পিক মানে লাইফের এমন একটা স্টেজ, যে স্টেজে যায় তোমার লাইফের গ্রাফটা বা সাকসেস রেটটা সর্বোচ্চ বা হায়ার হবে, যেটা এর আগে তুমি কখনোই অ্যাচিভ করতে পারো নাই বা যেটা কখনোই তুমি অবটেইন করতে পারো নাই। অর্থাৎ তুমি এখন 60, 70 যাই পাচ্ছ, তোমার বন্ধু 90, 95 যাই পাও, তোমার শেখার গতি যদি দ্রুত হয় বা নেক্সট 12 দিনে তুমি তোমার প্রোগ্রেসটাকে যদি ম্যাক্সিমাইজ করতে পারো, পরীক্ষার আগ পর্যন্ত তুমি তোমার আর তোমার বন্ধুর মধ্যে যে 20 মার্কের ব্যবধান আছে সেটা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবা, এবং অনেক ক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে চাইলে ওভারকাম করে আরো সামনে এগিয়ে যাইতে পারবা। তো এটার জন্য তোমাকে কি করতে হবে সেটা আমরা তোমাকে ক্লিয়ারলি বলে দিব। ওকে, এরপর আমাদের যে 2 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে কৌশলগত প্রস্তুতি। অর্থাৎ এই টাইমে এসে তোমার যে প্রিপারেশনটা আছে সেইটা অবশ্যই ট্যাকটিক্যাল হইতে হবে। কেমন ট্যাকটিক্যাল হইতে হবে? অনেক পোলাপান আছে মেডিকেল ভর্তি পরীক্ষার এই টাইমটাতে এসে অজস্র আনইম্পর্টেন্ট টপিক হচ্ছে পড়ে, অজস্র পরিমাণে অপ্রয়োজনীয় ইনফরমেশন হচ্ছে দেখে, অপ্রয়োজনীয় বইয়ের অপ্রয়োজনীয় লাইনগুলো হচ্ছে পড়ে। বাট আলটিমেটলি অপ্রয়োজনীয় যে লাইনগুলা যেখান থেকে লাস্ট 10 বছরের জীবনেও প্রশ্ন আসে নাই,
এইবার ওইখান থেকে প্রশ্ন আসার চান্স কতটুকু, এই প্রশ্নটা তুমি নিজেকে নিজে করো। তাও যদি একটা অপরিচিত জায়গা থেকে, যেখান থেকে লাস্ট 10 বছরের জীবনেও প্রশ্ন আসে নাই, বা লাস্ট 10 বছরে কখনো প্রশ্ন এখানে টাচ করে নাই, ওইখান থেকে একটা বা দুইটা প্রশ্ন যদি আসেও, তুমি এমনিও পারবা না, অমনিও পারবা না। অর্থাৎ ওই 1 মার্ক বা 2 মার্কের জন্য তোমার জীবনও চান্স পাওয়া বা না পাওয়া এইটা কখনোই ম্যাটার করবে না। চান্স ম্যাটার করবে যেগুলো তোমার পরিচিত ছিল, যেই প্রশ্নগুলো তুমি পারো, বা যেই টপিকটা পরিচিত, ওই টপিকের ইজি প্রশ্ন তুমি যদি সলভ করে আসতে না পারো বা ভুল লাগে চলে আসো, ওইটার জন্য তোমার চান্স মিস হইতে পারে। অর্থাৎ অপরিচিত, কঠিন এই টাইপের প্রশ্ন সলভ করতে যদি তুমি না পারো, এইটার জন্য কখনো চান্স মিস হয় না। এই ব্যাপারটা মাথায় খুব সুন্দরভাবে সেট করে রাখো। এবং মডেল টেস্টে যে ভুলগুলো আছে এগুলো চিহ্নিত করো। এই ব্যাপারটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি, সামনেও বলবো। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এতদিনে তোমার বিভিন্ন কোচিং এ 100+ এক্সাম দিয়ে ফেলছো। এই 100+ এক্সামে কয়েক হাজার প্রশ্ন আছে। এই কয়েক হাজার প্রশ্ন যদি তুমি একটু সলভ আউট করতে পারো, বা এগুলা থেকে তুমি যদি প্যাটার্ন গুলা ধরতে পারো, তাহলে তুমি নিজেই বুঝবা মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন টপিক গুলা থেকে প্রশ্ন বেশি আসতে পারে, কোন টপিক থেকে প্রশ্ন কম আসতে পারে, কোন রাইটারের বই থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন আসতেছে, কোন রাইটারের বই থেকে কম পরিমাণ প্রশ্ন আসতেছে। তো যদি এখনো কনফিডেন্স গ্রো করতে না পারো, তুমি বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বইটা পড়ো, জুলজির ক্ষেত্রে শেষ টাইমে তুমি আজমল স্যারের বইটা পড়ো, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইটা পড়ো, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি নাগ স্যারের বইটা পড়ো, ইংলিশ জিকের ক্ষেত্রে এতদিন তুমি যেই বই বা যেই শিটটা ফলো করেছিলা সেইটাই দেখো, বিগত বছরের প্রশ্নতে সলভ করো জিকে এবং ইংলিশের জন্য। জিকে এবং ইংলিশ অনেকটা আনসার্টেইন, কারণ এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। এই জন্য এটা অতিরিক্ত পড়ে পাগল হয়ে কোনো লাভ নাই। যে জিনিসটা আনসার্টেন বা অনিশ্চিত, তার পেছনে মরিচিকার মতো ছুটে লাভ নাই। ওইটা গুছায় প্রিপারেশন নাও। এটা বিসিএস এর কোনো ইংলিশ না যে তোমাকে আকাশ থেকে নাজিল করে কোনো প্রশ্ন দিবে, বা এটা বিসিএস এর জিকে না যে অনেক অনেক কঠিন কঠিন প্রশ্ন আসবে। ইভেন ইন্টারন্যাশনাল জিকে বা আন্তর্জাতিক জিকের কথাও যদি বলি, ওইখান থেকে ইজি প্রশ্নই আসবে। এবং আমাদের যে মানবিক গুণাবলীর নতুন 5টা মার্ক অ্যাড হয়েছে, মানবিক গুণাবলীর ক্ষেত্রে দেখবা যে খুব বেসিক কমন সেন্স দিয়ে এই 5টা প্রশ্নের ইজিলি অ্যান্সার করা যাচ্ছে। মানবিক গুণাবলীর ক্ষেত্রে কোনো বড় বই বা অনেক কোচিং থেকে দেখতেছি যে তোমার অনেক কঠিন কঠিন জিনিসপত্র হচ্ছে মানবিক গুণাবলীর মধ্যে ঢুকিয়ে রাখতেছে। জাবি বা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য আইকিউ টাইপের যেই প্রশ্নগুলো আছে, এগুলো মানবিক গুণাবলীর মধ্যে দিয়ে রাখতেছে। বাট আমি তোমাকে 100% আজকে মেকশিওর করে বলতে পারি যে মানবিক গুণাবলীর মধ্যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আইকিউতে যে প্রশ্নগুলো আসে, বা বিসিএস এ আইকিউ থেকে যে প্রশ্নগুলো আসে, এগুলো জীবনেও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সিঙ্গেলও আসবে না। 5টা তোমার যে মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসবে, এই 5টা প্রশ্ন তুমি আমাকে দেখায়ও, যদি একটা প্রশ্ন আসে আমি আমার নাম প্রয়োজনে পরিবর্তন করে ফেলবো। বিকজ মানবিক গুণাবলী থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই একটা নির্দিষ্ট কমন সেন্স দিয়ে যেটা অ্যান্সার করা যায়, এর বাইরে সিঙ্গেল অ্যামাউন্ট অফ প্রশ্ন হইতে পারে না, প্রশ্ন হবেও না। তুমি জাস্ট সিম্পলি পরীক্ষার দিন মিলিয়ে নিবা। ওকে, এরপরে একটা কথা আমরা বলছি যে উইক জোনে ফোকাস করে পুনরায় অনুশীলন। অর্থাৎ যেটা তোমার উইক জোন, সেটা তোমার সাবজেক্ট হইতে পারে, সেটা তোমার টপিক হইতে পারে, এই উইক জোনটা তুমি একটু মার্ক আউট করো। কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যে 5টা সাবজেক্টের উপর তুমি এক্সাম দিবা, প্রত্যেকের কিন্তু উইকনেস বা স্ট্রং জোন সেম না। অনেকের স্ট্রং জোন হইতে পারে সে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো পারে, বাট মুখস্থ একটু কম করতে পারতেছে, বা কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজিতে কোনো সমস্যা নেই, ইংলিশ জিকে নিয়ে প্যারা খাচ্ছে। তাহলে যেইটা তোমার উইক জোন, যেইটা তোমার উইক জোন লাস্ট টাইমে এসে তুমি ওইটাতে একটু বেশি সময় দাও। কারণ যেইটা তোমার স্ট্রং জোন, ওইটা থেকে এমনিতেই তুমি বেটার একটা আউটপুট এনশিওর করতে পারবা, বা ওইখান থেকে খুব ইজিলি ভালো একটা মার্ক তুমি এনশিওর করতে পারবা। তো যেই সাবজেক্টে তোমার উইকনেস বেশি, বা যেই সাবজেক্টে তুমি বিগত 3 মাস 100+ পরীক্ষা দিয়ে মার্ক কম পেয়েছো, ওই সাবজেক্টে একটু এনশিওর করো। যদি এখন পর্যন্তই তুমি না জানো যে কোনটা তোমার স্ট্রং জোন, কোনটা তোমার উইক জোন, তাহলে কিন্তু চরম বিপদে তুমি আসো। তাইলে তুমি কিন্তু আলটিমেটলি তোমার যে বন্ধু তোমার থেকে আগে আছে তাকে তুমি ধরতে পারবে না, বা তার সাথে তোমার যে গ্যাপটা আছে, সে 90 পাচ্ছে তুমি 60 পাচ্ছ, ওই গ্যাপটা কিন্তু লাস্ট 12 দিনে তুমি কমাইতে পারবে না। সে অজস্র ইনফরমেশন মাথায় রাখুক, তোমার দরকার নেই। যেই বই থেকে প্রশ্ন আসে না, দরকার নাই। 100টা প্রশ্নের মধ্যে স্পেসিফিক রাইটারের বই থেকে 95টা প্রশ্ন আসে, 95টার মধ্যে আমি 80টা 75টা 70টা দাগাইতে পারলেই না। বাকি যে 5টা 8টা বা 10টা প্রশ্ন অপরিচিত রাইটারের বই থেকে আসতেছে, ওই 5টা 8টা প্রশ্নের পেছনে ছোটার কোনো দরকার নেই। ও ছুটুক, ও পড়ুক, ও পড়ে দেখবা পরে আর পরবর্তীতে ওর যে সাকসেসের যে গ্রাফটা আছে, বা ওর যে রেট অফ প্রোগ্রেশন আছে, এটা আস্তে ডাউন খেয়ে যাবে, তোমার e⁻x এর মতো উপরে উঠে যাবে। তো এই ব্যাপারটা একটু মেক শিওর করার ট্রাই করো। ওকে, এবং উইকজেন নিয়ে তুমি যে কাজ করবা, করার পরে পুনরায় ওইটা আরেকবার একটু অনুশীলন করে ফেলবা। সময় কম, বাট তাও একটু কুইক বা র্যাপিড তোমাকে এই কাজটা করতে হবে। ওকে, এরপরে আমাদের মানসিক যে প্রস্তুতি, এই এই ব্যাপারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। বিকজ এই টাইমে আমরা বেসিক্যালি দেখা যায় যে মানসিক প্রস্তুতিটা ঠিক রাখতে পারি না। এই টাইমে তুমি যে ডিপ্রেসড হয়ে যাও,
এই টাইমে তুমি যদি ডিপ্রেসড হয়ে যাও তাইলে আলটিমেটলি তোমারই লস। এমনিতেই তোমার বন্ধু অনেক আগে আছে, এটা নিয়ে তোমার আব্বা আম্মা বা তুমি নিজেই নিজেকে হচ্ছে একটা ডিপ্রেশনে রাখতেছো, তুমি ভাবতেছো তোমাকে দিয়ে হবে না, তোমার আব্বা আম্মা তোমাকে বলতেছে যে তোমার বন্ধু হচ্ছে 90 পাইতেছে, তোমার চাচাতো ভাই চাচাতো বোন হচ্ছে 80 পাইতেছে, তুই কেন 50 পাচ্ছিস, তুই কেন 55 পাচ্ছিস। এই যে ব্যাপারটা, এইভাবে ডিমোটিভেটেড তুমি যদি হও তাহলে আলটিমেটলি তুমি জীবনও কামব্যাক করতে পারবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্যানিক করে তুমি আরো কম পেয়ে চলে আসবা, দেখবা যে নাম্বারটা তুমি পাসই করতে পারো না, এমন অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য প্যানিক অ্যাটাক যাতে না হয় বা তুমি ডিপ্রেস যাতে না থাকো, পজিটিভ যেন তুমি থাকতে পারো, এই ব্যাপারটা 100% মেক শিওর করা ট্রাই করো এট দ্য মোমেন্ট বা এই টাইমে। এবং এই ব্যাপারটা একটু গুরুত্বের সহিত হচ্ছে দেখো, আত্মবিশ্বাস এবং পারফর্মিং আন্ডার প্রেসার অনেক বড় ভূমিকা রাখে। এইটা একদম 500 স্টার ইম্পর্টেন্ট একটা কথা, যে পারফর্মিং আন্ডার প্রেসার। পারফর্মিং আন্ডার প্রেসার এই ব্যাপারটা কি জানো? ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার ফ্রেন্ড যতগুলো পরীক্ষা হচ্ছে একটা তো 90 নিচে পায় নাই বা 80 বা 85 নিচে পায় নাই, ও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা যায় দেখবে যে কয়েক শত স্টুডেন্ট একটা রুমে পরীক্ষা দিচ্ছে, ওখানে পিন পয়েন্ট সাইলেন্ট, একটা আওয়াজ পর্যন্ত নাই। ওই পরিবেশে অনেকে খাপ খাইতে পারে না, বাট ওইখানে যে অনেকেরই ব্রেন পারফেক্টলি ওয়ার্ক করে না, ওই টাইমে অনেকেই প্রেসারটা হচ্ছে নিতে না পেরে স্ট্রেসের কারণে অনেক খারাপ করে আসে। অর্থাৎ তুমি যদি আন্ডার প্রেসার পারফরমেন্স করতে পারো, তুমি যদি তোমার নিজেকে একটা ক্লাচ মোমেন্টে নিয়ে যাইতে পারো, তুমি যদি তোমার নিজের পিক একদম রাইট মোমেন্টে রাইট জায়গাতে এক্সাক্ট জায়গাতে এক্সাম পরীক্ষার হলে যে নিজের সর্বোচ্চটা বা নিজের বেস্ট পারফরমেন্সটা যদি দিয়ে আসতে পারো, তুমি এর পূর্বে কি কোচিং এ ফেল করতা নাকি 50 পাইতা নাকি 60 পাইতা কেউ জিজ্ঞেসও করবে না। বাট আলটিমেটলি তুমি আগে 90 পাইতা 85 পাইতা 80 পাইতা, কিন্তু মেইন ভর্তি পরীক্ষা হলে গিয়ে তুমি নিজের পিকটা কন্টিনিউ করতে পারলা না, বা নিজের যে পারফরমেন্সটা ধরে রাখতে পারলা না, বা তোমার ব্রেন তোমাকে সাপোর্ট দিল না, বা ওই প্রেসারটা তুমি মেনটেন করতে পারলা না, আন্ডার প্রেসারে তুমি পারফর্ম করতে পারলা না, তাহলে আলটিমেটলি তোমার কোনো ভ্যালু নাই, কেউ তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে না। দিন শেষে তোমার মেইন ভর্তি পরীক্ষা যেটা আছে ওইটাতে তুমি যত নাম্বার পাবা, ওইখানে 70 পাইলে তুমি 70-এরই যোগ্য, ওইখানে 90 পাইলে ইউ ডিজার্ভ 90, ওইখানে 40 পাইলে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি আগে ভর্তি পরীক্ষায় 90 পাইতা 85 পাইতা, তোমার এই অবস্থা কেন, বলবো চুরি করে এক্সাম দিত বা এই আসলে পড়াশোনা করতোই না, কি ভুগি সুগি হচ্ছে দিত। এইটা দেখবা তোমার পরিচিত মানুষজনই হচ্ছে বলবে। এরপরে অমুকে মডেল টেস্টে ভালো করছে কিন্তু বাস্তবে চাপের কারণে তার স্কোর কমও হইতে পারে, এই কথাটা তুমি মিলায় নিও। এই যে কথাটা আমি লিখছি এই কথাটা তুমি মিলায় নিও। তোমাদের মধ্যে এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা কোচিং এর পরীক্ষাগুলোতে 80-85 নিচে পায় নাই, বাট আমি তোমাকে মেক শিওর করে বলতে পারি এর মধ্যে অনেকেই চান্স পাবে না এবং অনেকে 60 নিচেও পাবে। ইভেন তোমার বা তোমার বন্ধুদের মধ্যে এমন কয়েকজনও থাকতে পারে যাদেরকে দেখে এখন পর্যন্ত কেউ বিশ্বাসই করতেছে না যে একে দিয়েও চান্স সম্ভব বা এও চান্স পাইতে পারে। আমি তোমাকে মেক শিওর করে 100% নিশ্চিত করতে পারি যে এরকম দু একটা ফ্রেন্ডও তোমার খুব ইজিলি চান্স পাবে, যে জীবনও 70-এর উপর নাম্বার পায়নি, বাট মেইন ভর্তি পরীক্ষায় মাথা ঠান্ডা রেখে ট্যাকটিক্স মেনটেন করে এবং যেই জিনিসগুলো পড়তে হয় এগুলো ভালোভাবে রিক্যাপ করে পারফেক্ট একটা ফাইনাল রিভিশন দিয়ে গিয়ে সে ওইখানে 70, 72, 75 পেয়ে খুব ইজিলি চান্স পেয়ে আসছে, যাকে তোমরা কখনো গোনাই ধরো নাই বা জীবনে এক্সপেক্ট করো নাই যে চান্স পাইতে পারে। ওকে, সো লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি, মানুষেরটা বাদ দিয়ে তুমি নিজের চিন্তা নিজে করো। মানুষেরটা বাদ দিয়ে নিজের চিন্তা নিজে করো। ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ, ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ। অর্থাৎ তোমার সব থেকে বড় বন্ধুও তুমি, তোমার সব থেকে বড় শত্রুও তুমি, তোমার সব থেকে বড় কম্পিটিটরও তুমি, তোমার সব থেকে বড় তুমি যাই বলো, বন্ধু বলো শত্রু বলো প্রতিদ্বন্দ্বী বলো, তুমি তোমার নিজের সব থেকে বড় বন্ধু শত্রু এবং প্রতিদ্বন্দ্বী। তুমি যেই মোমেন্টে নিজের মাইন্ডকে বলতেছো তোকে দিয়ে হবে না, অমুক অমুক করতেছে, তোর তো হচ্ছে না, বা আমি কি পারবো, এই চিন্তাটা যেই মুহূর্তে তুমি তোমার ব্রেনে পুশ করলা, তুমি সাথে সাথে একটা নেগেটিভ এনার্জি তোমার শরীরের মধ্যে নিলা। আর যেই মোমেন্টে তুমি বলবা যে না আমি যথেষ্ট ডিজার্ভিং, আমি অনেক পরিশ্রম করেছি, বা নেক্সট কিছুদিন আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে সর্বোচ্চ পরিশ্রম মেক শিওর করবো, ওই মোমেন্টে যখন পজিটিভ এনার্জি তুমি তোমার ব্রেন দিয়ে ইনহেল করবা, তোমার ব্রেন বাধ্য যে গামা রে তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়ায়, যে ওইখানে ক্লাচ মোমেন্ট তৈরি করে তোমার পারফেক্ট একটা পারফরমেন্স বের করে আনার ব্যাপারটা। আর ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ কেন আমি বলতেছি, একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই। তোমার প্রাইমারি স্কুলের অনেক ফ্রেন্ডই ছিল যাদের সাথে তোমার এখন দেখা হয় না, বাট একটা টাইমে তার সাথে তোমার কম্পিটিশন ছিল। তোমার হাই স্কুল লাইফে এরকম অনেক ফ্রেন্ড ছিল যে ফার্স্ট হইতো তুমি সেকেন্ড হইতা, তুমি ফার্স্ট হইতো সে সেকেন্ড হইতো, হাড্ডাহাড্ডি কম্পিটিশন, সে এখন তোমার সাথে নাই,
বা তার সাথে তোমার দেখাও হয় না। ইভেন কলেজ লেভেলে অনেক বন্ধু ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক পাল্টাপাল্টি কম্পিটিশন, অনেক অনেক হিউজ একটা ফাটাফাটি লেভেলের হচ্ছে কম্পিটিশন, বাট দিন শেষে তুমি দেখবা তোমার ভর্তি পরীক্ষায় সে যাবে এক মেরুতে, তুমি যাবে এক মেরুতে, সে সাকসেসফুল হইতে পারে, তুমি আনসাকসেসফুল হয়ে যেতে পারো, বা তুমি সাকসেসফুল হইতে পারো, সে কোথাও চান্স নাও পাইতে পারে। তোমরা এখনো অ্যাডমিশন পিরিয়ডটা পার করো নাই, বাট আমি আমার এইচএসসি 21 ব্যাচ থেকে আমি পড়াচ্ছি, লাস্ট এইচএসসি 27 পর্যন্ত পড়াচ্ছি। এই যে 7টা ব্যাচ আমার হাত দিয়ে যাচ্ছে বা 7টা ব্যাচ নিয়ে আমি কাজ করেছি, এই 7টা ব্যাচ নিয়ে কাজ করে আমি একটা জিনিস তোমাকে বলতে পারি, এমন অনেক পোলাপান আছে যাদেরকে আমি বিশ্বাসও করি নাই জীবনে অ্যাডমিশনে চান্স পাবে। এরকম অনেক স্টুডেন্ট আমার নিজের যারা রুয়েট চুয়েট কুয়েটে তোমার সিএসসি বা ত্রিপলি বা মেকানিক্যাল ভালো একটা সাবজেক্টে পড়তেছে, অথচ মানুষ জীবনেও বিশ্বাস করে নাই যে এদেরকে দিয়েও চান্স সম্ভব। এরা শুধুমাত্র লাস্ট টাইমে কথা শুনছে, গাইডলাইন মেনটেন করছে, যেসব ইম্পর্টেন্ট টাইপ গুলো আছে পড়াই দিছে, এগুলো পড়ছে, যা এক্সামে চান্স পেয়ে আসছে। আর এরকম অনেক স্টুডেন্ট আমরা পড়াইছি যে অনেক বেশি তোমার ভালো ছিল, অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল, বাট লাস্ট টাইমে ট্যাকটিক্স শুনে নাই, বা লাস্ট 2 থেকে 3 মাসে টিচারের থেকে বেশি বুঝছে বা ওইভাবে কোনো যোগাযোগ রাখে নাই, বাট আলটিমেটলি পরবর্তীতে দেখা গেছে যে তার কোনো পজিশন নাই। ইভেন আমি যদি আমার খুবই ক্লোজ একজন বড় ভাইয়ের এক্সাম্পল দেই, এমন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পুরা, আমি কোচিং এর নাম হচ্ছে মেনশন করবো না, খুবই বড় একটা মেডিকেল কোচিং এ একটা ভর্তি পরীক্ষা হয়, সারা বাংলাদেশ অল বাংলাদেশ মিলে তার মেরিট পজিশন ছিল নাম্বার 1, অর্থাৎ সে সারা বাংলাদেশে কোচিং এর ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন ফার্স্ট হয়েছিল, এবং এটা ফার্স্ট হওয়ার পর সে ঘোষণা দিছিল যে কালকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি ফার্স্ট হব। বাট আলটিমেটলি তার যেই সিরিয়ালে তার নামটা মেডিকেল ভর্তি পরীক্ষার শীটে সে কিন্তু কখনো খুঁজেও পায়নি। তার মানে কোচিং এর যেই পারফরমেন্স আছে এটা কখনোই তোমার ফাইনাল পারফরমেন্স না। কোচিং এর পারফরমেন্স যেই মেইনটেনেন্সের যে ব্যাপারটা আছে এইটা এবং তোমার মেইন দিনের আসল পারফরমেন্সের মধ্যে রাত দিন ডিফারেন্স থাকবে। হ্যাঁ, অনেকেই এরকম থাকবে যে আজীবন কোচিং এ ভালো করছিল, সে মেইন ভর্তি পরীক্ষা ভালো করছে। এরকম অনেকে থাকবে যে জীবনেও ভালো করে নাই, মেডিকেল ভর্তি পরীক্ষা পাসও করতে পারবে না। বাট এরকম অনেক কামব্যাক কাহিনী থাকবে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা বা মডেল টেস্টে কোচিং এ ওইভাবে ভালো কোনো পারফরমেন্স করতে পারে নাই, বা কোচিং এর ভাইয়ারা বা স্যাররা ওইভাবে কোনো খোঁজ খবর নেয় নাই, তার খোঁজ খবর নেওয়ার জন্য, তাকে ফোন দেওয়ার জন্য কোচিং থেকে পাগল হয়ে যাবে, বেদিশা হয়ে যাবে, এরকম ব্যাপার হবে। সো দিন শেষে ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ। নিজেকে মোটিভেটেড রাখবা, নিজেকে পজিটিভ রাখবা, নিজেকে তুমি যদি পজিটিভ এনার্জি দিতে পারো, নিজে যদি নিজেকে পজিটিভ কথাবার্তা বলতে পারো, তাহলে আলটিমেটলি এখান থেকে 100% এই গ্যাপটা ফুলফিল আপ করে তুমি তোমার বন্ধুর থেকেও বেশি পেয়ে আলটিমেটলি সাকসেসফুল হতে পারবা বা কাঙ্ক্ষিত ডিজায়ার্ড রেজাল্ট অ্যাচিভ করতে পারবা। সো দিস ইজ ইনফিনিটি। থ্যাংক ইউ এভরিওয়ান।